নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাই স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কলা। ঠিক আছে? তো জীবন বিজ্ঞানে এটা আমাদের সেকেন্ড ভিডিও হচ্ছে। ঠিক আছে? আমরা প্রথমে কলা কোষ, যেটা চ্যাপ্টারটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের, সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। যারা তোমরা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে তোমরা প্রথমে কোর্সটি একটু বুঝে আসবে, তারপরে এই ভিডিওটি দেখবে, তোমাদের তাতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, এই উদ্ভিদ ও প্রাণী কলার মধ্যে প্রথমে আমরা প্রাণী কলা দেখবো, তারপর আমরা উদ্ভিদ কলাটা কমপ্লিট করবো। ঠিক আছে? এই প্রাণী কলা কয় প্রকার? এই প্রাণী কলা চার প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে আবরণী কলা, একটা হচ্ছে যোজক কলা, একটা পেশি কলা এবং একটি স্নায়ু কলা। ঠিক আছে? এখান থেকে এই কটা পার্ট একটু বুঝে বুঝে নাও। আবরণী কলা দুই প্রকার, একটা হচ্ছে আইসাকার, একটা হচ্ছে স্তম্ভাকার। ঠিক আছে? আইসাকার কোথায় থাকে? আইসাকার থাকে স্কিন সেল যেটা রয়েছে, আর স্তম্ভাকার যেটা রয়েছে, যেটা হচ্ছে ইন্টেস্টাইন বা আমাদের পেটের ভিতরে যে আবরণী কলাটা রয়েছে তাকে বলা হচ্ছে কি স্তম্ভাকার আবরণী কলা। ঠিক আছে? আর যোজক কলা যেটা রয়েছে, এই যোজক কলা আবার তিন প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে তরল যোজক কলা, একটা কঠিন যোজক কলা, আর একটা হচ্ছে তন্তুময় যোজক কলা। ঠিক আছে? এই তরল যোজক কলার মধ্যে কি কি পড়ে? যেমন হচ্ছে ব্লাড। ঠিক আছে? তরল যোজক কলা। কঠিনের মধ্যে যদি পড়ে বোন বা হাড়। ঠিক আছে? আর লিগামেন্ট বা টেন্ডন যেটা রয়েছে, এটা হচ্ছে তন্তুময় যোজক কলা বলা হয়। তো যোজক কলা আমরা তিন প্রকার দেখে নিলাম। এবার পেশি কলা যেটা রয়েছে, পেশি কলা দেখো, পেশি কলা আবার দু প্রকার রয়েছে। একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। ঠিক আছে? দু প্রকার রয়েছে। ঠিক আছে? ঐচ্ছিক কোনটি? যেটা হচ্ছে স্কেলেটাল মাসকুলার ফাইবার বা আমাদের পেশি কলা যেটা রয়েছে, এটা হচ্ছে ঐচ্ছিক। আর হচ্ছে স্মুথ মাসেল, স্মুথ মাসেল যেটা রয়েছে, যেমন আমাদের হৃৎপিণ্ড, এটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? তো এরকম পেশি হচ্ছে দু প্রকার, জাস্ট মনে রাখবে এখান থেকে। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আর একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই দুটো জাস্ট মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই এখানে। আর স্নায়ুকলা কি? স্নায়ুকলা হচ্ছে আমাদের স্নায়ু কোষ, যেমন নিউরন রয়েছে আমাদের কোষ। এই স্নায়ু কোষ যেটা রয়েছে নিউরন, এই নিউরন হচ্ছে কি স্নায়ুকলা। ঠিক আছে? জাস্ট তোমাদের এখান থেকে চারটা পার্ট মনে রাখো, বাদ বাকি আমরা যখন এই কোশ্চেনগুলো শুরু করবো সেখানে তোমরা সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমে এই চারটা জিনিস মনে রাখবে প্রাণীকলা থেকে। একটা হচ্ছে আবরণী কলা। ঠিক আছে? একটা হচ্ছে যোজক কলা বা কানেকটিভ টিস্যু, একটা পেশি কলা, আর একটা হচ্ছে স্নায়ু কলা। এই চারটা পার্ট শুধু মনে রাখো, বাদ বাকি যত কিছু রয়েছে এই কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা কমপ্লিট করে নেব। ঠিক আছে? চলো দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? ঠিক আছে? দেখো, এটা কবে এসেছে? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014 সালের প্রশ্ন এটা। ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো আমাদের এখানে উত্তর কি হবে? মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? তার আমাদের উত্তর হয়ে গেল কি স্নায়ু কোষ। আচ্ছা, এবার দেখো, এই স্নায়ু কোষ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। যেমন স্নায়ুকলার গঠনগত কার্যগত একক। ঠিক আছে? এই স্নায়ুকলার গঠনগত গঠনগত ও কার্যগত একক, কার্যগত একক। ঠিক আছে? তো গঠনগত কার্যগত একক কি? তো নিউরন। ঠিক আছে? এখান থেকে তোমাদের প্রশ্ন এটা চলে আসতে পারে যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি? ঠিক আছে? তো নিউরন। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা তোমাদের চলে আসার চান্স থাকে, সেটা হলো উম, স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না কেন? ঠিক আছে? সব কোষ তো বিভাজিত হয়, কিন্তু স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন? হয় না কারণ এখানে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়। ঠিক আছে? সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে স্নায়ুকোষে, এর জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না। ঠিক আছে? আর সেন্ট্রোজোম কি আমরা কোষ চ্যাপ্টারে অলরেডি আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে, যারা ভিডিওটি দেখোনি তারা একবার ভিডিওটি দেখে আসবে, তাহলে বুঝে যাবে সেন্ট্রোজোম কি। ঠিক আছে? তোমাদের নিউক্লিয়াস কি, ঠিক আছে, সাইটোপ্লাজম কি। ঠিক আছে? টোটালটা বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদের কোষের চ্যাপ্টারে। তো সেটা একবার দেখে নেবে। ঠিক আছে? এই দুটো প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট চলে আসার চান্স থাকে। ঠিক আছে? আর এই স্নায়ুকোষের প্রধান কাজ কি? ঠিক আছে? আর একটা প্রধান কাজ মনে রাখবে এখান থেকে, এর প্রধান কাজ কি? উদ্দীপনা গ্রহণ ও প্রেরণ। ঠিক আছে? উদ্দীপনা গ্রহণ ও প্রেরণ, উদ্দীপনা গ্রহণ করা এবং প্রেরণ করা হচ্ছে এই স্নায়ুকোষের প্রধান কাজ। ঠিক আছে? এই তিনটা প্রশ্ন এখান থেকে আসার একটু চান্স থাকে, একটু দেখে নিতে হবে তোমাদের। ঠিক আছে? আর জীবনে মানুষের দীর্ঘতম কোষ, তো আমাদের উত্তর হয়ে যাবে কি ডাইরেক্ট স্নায়ুকোষ। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা মনে রাখবে যে আহ, যকৃৎ কোষ। ঠিক আছে? এই যকৃৎ কোষ কি? এই যকৃৎ কোষ হলো দেহের বৃহত্তম গ্রন্থি। ঠিক আছে? দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ কোষ। ঠিক আছে?
দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ কোষ। আর শ্বেত রক্তকণিকা থেকে একটা প্রশ্ন আসে তোমাদের, সেটা মনে রাখবে। এটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কে? এই শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? এখান থেকে এই কটা প্রশ্ন একটু দেখে নেবে। চলো নেক্সট দেখো, 2 নম্বর দেখো, রক্ত এক প্রকারের কি ধরনের কলা? খুবই ভালো প্রশ্ন এটা। দেখো, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2019 সালের প্রশ্ন এটা। এই পরীক্ষায় এটা প্রশ্ন চলে এসেছে। তো রক্ত এক প্রকারের কি কলা? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, রক্ত এক প্রকারের কি, এই যে রক্ত দেখছো, রক্ত এক প্রকারের কি, যোগ কলা, ঠিক আছে? আর এই রক্ত এক প্রকার তরল যোগ কলা, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রক্ত এক প্রকার কি, তরল যোগ কলা, ঠিক আছে? আচ্ছা, আহ, রক্তের একটা প্রশ্ন আসে এখান থেকে যে রক্তের তরল অংশকে কি বলে হয়, ঠিক আছে? এই রক্তের তরল অংশ যেটা থাকে, রক্তের তরল অংশ যেটা থাকে, এটাকে কি বলা হয়? প্লাজমা বা রক্তরস, ঠিক আছে? প্লাজমা বা রক্তরস। রক্তের যে তরল অংশ থাকে তাকে কি বলা হয়? প্লাজমা বা রক্তরস বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে রক্ত থেকে আরো কিছু প্রশ্ন হয়, যেমন উম, রক্তে লোহিত রক্ত কণিকা বা আরবিসি কমে গেলে কোন রোগ হয়, ঠিক আছে? রক্তে আরবিসি, রেড ব্লাড কর্পোসেলের অভাবে কোন রোগ হয়? এটা হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে? রক্তে যদি রেড ব্লাড কর্পোসেলের অভাবে কোন রোগ হয়, সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ হয়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, রক্তের পিএইচ মান কত? তো রক্তের পিএইচ মান হচ্ছে 7.4, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্ষারীয়, আর রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4, ঠিক আছে? এখান থেকে এই কটা জিনিস একটু মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, অস্থি বা হাড়ের সাথে পেশিকে যুক্ত করে কোন কলা, ঠিক আছে? তো অস্থি এবং হাড়ের সাথে পেশিকে যুক্ত করে কোন কলা? দেখো, এটা এসেছে কবে? ডাব্লিউবি ফরেস্ট গার্ড 2017 সালে, ঠিক আছে? 2017 সালে ফরেস্ট গার্ডের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল। তো এখান থেকে মনে রাখবে, অস্থি ও হাড়ের সাথে যুক্ত করে কোন কলা? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, টেন্ডন, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে মনে রাখবে যে টেন্ডন প্রধানত কোন প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? এই টেন্ডনে যে একটা প্রোটিন থাকে, টেন্ডন যে প্রোটিন থাকে তাকে কি বলা হয়? এই টেন্ডনের প্রোটিনকে বলা হচ্ছে কোলাজেন, কোলাজেন, ঠিক আছে? তো প্রশ্ন আসতে পারে, টেন্ডনে নিম্নলিখিত কোন প্রোটিনটি থাকে? 4টা অপশন দিয়ে দেবে, তো আমাদের উত্তর করতে হবে কি এখানে, টেন্ডনে কোন প্রোটিন থাকে? টেন্ডনে থাকে কোলাজেন প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, উম, টেন্ডন কি রঙের তন্তুময় কলা, ঠিক আছে? এটা হচ্ছে কি, সাদা, ঠিক আছে? এটা হচ্ছে শ্বেত বা সাদা রঙের তন্তুময় কলা, শ্বেত তন্তুময় কলা, তন্তুময় কলা হলো টেন্ডন, ঠিক আছে? এখান থেকে এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, টেন্ডন কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে? আরেকটা প্রশ্ন হয়, এটা কোন পরীক্ষায় এসেছে ঠিক মনে পড়ছে না, কিন্তু একটা প্রশ্ন এখান থেকে এসেছিল যে টেন্ডন স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে? তো আমাদের উত্তর হচ্ছে অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক টেন্ডন, ঠিক আছে? আর লিগামেন্ট যেটা রয়েছে, এখান থেকে দেখো, এই যে লিগামেন্ট যেটা রয়েছে, লিগামেন্ট থেকে একটা প্রশ্ন হয়, এটি হচ্ছে হাড়ের সাথে হাড়কে যুক্ত করে, ঠিক আছে? হাড়ের সাথে হাড়, হাড়ের সাথে হাড়কে যুক্ত করে কি, এই লিগামেন্ট। যেমন আমাদের দৌড়ের ক্ষেত্রে তোমরা অনেকে শুনবে, ডাক্তারের কাছে গেলে তোমার হচ্ছে লিগামেন্টের সমস্যা হয়েছে, ঠিক আছে? আমরা যখন দৌড়ই, এই হাঁটুতে যেটা ইসে হয়, হাঁটুতে থাকে কি, এই হাঁটুর হাড়ের সাথে এই থাইয়ের যে হাড়টা রয়েছে এটাকে যুক্ত করে হচ্ছে লিগামেন্ট। তো এখানে বলতে হবে হাড়ের সাথে হাড়কে যুক্ত করে কি, এই লিগামেন্ট, ঠিক আছে? আর তরুণাস্থি কি? তরুণাস্থি হলো এই, যেমন আমাদের কানের লতি, ঠিক আছে? কানের লতি, নাকের যেটা হাড় রয়েছে এটাকে বলা হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে? এটা পুরোপুরি হাড় নয়, পুরোপুরি আবার মাসেলও নয়, ঠিক আছে? এটাকে বলে কি, তরুণাস্থি। যেমন কানের লতি, ঠিক আছে? কানের লতি যেটা রয়েছে এটা কি, এটাকে বলা হচ্ছে তরুণাস্থি। বা নাকের হাড় যেটা রয়েছে এটা এক প্রকারে কি, তরুণাস্থি, ঠিক আছে? আর অ্যারিওলার কলার কি, অ্যারিওলার কলা, ঠিক আছে? এটা কি, চামড়ার নিচে থাকে, ঠিক আছে? মানুষের চামড়ার নিচে থাকে এবং অঙ্গকে রক্ষা করে। এটা এটা হচ্ছে চামড়ার নিচে থাকে,
চামড়ার নিচে থাকে কোন কলা? ঠিক আছে, তো চামড়ার নিচে থাকে হচ্ছে অ্যারিওলার কলা। ঠিক আছে, এখান থেকে এই কটা জিনিস একটু মনে রাখবে। চলো নেক্সট দেখো। 4 নম্বর দেখো, আহ, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ও মেদ সঞ্চয়ে সাহায্য করে কোন কলা? ঠিক আছে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019 সালে এই প্রশ্নটি চলে এসেছে। ঠিক আছে, তো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মেদ সঞ্চয়ে সাহায্য করে কোন কলা? তো আমাদের উত্তর আসবে কি, এটা হচ্ছে অপশন এ, অ্যাডিপোজ কলা। ঠিক আছে, অ্যাডিপোজ কলা দেহের তাপ নিয়ন্ত্রণ ও মেদ সঞ্চয়ে সাহায্য করে। ঠিক আছে, আর এখান থেকে মনে রাখবে যে উটের কুজে কোন কলা জমা থাকে? তো উটের কুজেও এই অ্যাডিপোজ কলাই জমা থাকে। ঠিক আছে, উটের কুজ, উটের কুজে এই অ্যাডিপোজ কলা জমা থাকে। ঠিক আছে, তো অ্যাডিপোজ কোষে চর্বি কোন রূপে থাকে? ঠিক আছে, অ্যাডিপোজ কোষে তো মোটামুটি মেদ সঞ্চয় থাকে, তো এই মেদ সঞ্চয় কোন রূপে থাকে? ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন হয় যেটা, সেটা হচ্ছে অ্যাডিপোজ কোষে চর্বি কোন রূপে থাকে? তো আমাদের উত্তর হয়ে যাবে কি এখানে, ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড, গ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড রূপে এই মেদ এখানে অ্যাডিপোজ কলায় সঞ্চিত থাকে। ঠিক আছে, আর শ্বেত রক্তকণিকা তো একটু আগে বললাম তোমাদের, শ্বেত রক্তকণিকা কী করে? রোগ প্রতিরোধ করে, জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, তো জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে কি এই শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আর আবরণী কলা দেশ সুরক্ষা দেয়। ঠিক আছে, আর স্নায়ুকলা কি করে? স্নায়ুকলা হচ্ছে এটি অনুভূতি গ্রহণ এবং প্রেরণ করে। ঠিক আছে, তো অনুভূতি গ্রহণ, অনুভূতি গ্রহণ ও প্রেরণ করে কে? এই স্নায়ুকলা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 5 নম্বর দেখো, আহ, আমাদের হাড় বা অস্থির ধাত্রে বা ম্যাট্রিক্স কোন লবণ সর্বাধিক থাকে? ঠিক আছে, দেখো ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস 2012 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, তো আমাদের হাড় বা অস্থির ধাত্রে কোন লবণ সঞ্চয় থাকে? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি এখানে, ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, আমাদের হাড়ে যেটা লবণ থাকে সেটাকে বলা হয় কি, ক্যালসিয়াম ফসফেট বলা হয়। ঠিক আছে, আর অস্থির, এখান থেকে প্রশ্ন যেটা আসতে পারে তোমাদের আরও কিছু, সেটা হচ্ছে অস্থির প্রধান প্রোটিন যেটা রয়েছে, অস্থির প্রধান প্রোটিন, প্রধান প্রোটিন, অস্থির যে প্রধান প্রোটিন থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ওসিন। ঠিক আছে, বা হাড়ের যেটা প্রোটিন থাকে তাকে বলা হয় কি, ওসিন বলা হয়। ঠিক আছে, আর অস্থিকোষকে কি বলা হয়? এখান থেকে মনে রাখবে, অস্থিকোষ যেটা থাকে, অস্থিকোষকে কি বলা হয়? অস্থিকোষকে অস্টিওসাইট। ঠিক আছে, অস্টিওসাইট বলা হয়। এখান থেকে দুটো জিনিস, এই দুটো প্রশ্ন একটু মনে রাখবে, যে হাড়ের যে প্রোটিন থাকে তাকে কি বলা হয়? ওসিন, এবং অস্থিকোষকে বলা হয় কি, কি অস্টিওসাইট। ঠিক আছে, এই দুটো প্রশ্ন একটু মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে এখানে, সেটা হচ্ছে অস্থির ভিতরে থাকা গহ্বরকে কি বলা হয়? ঠিক আছে, অস্থির ভিতরে যে এটা যদি হাড় থাকে, এই হাড়ের মধ্যে ছোটো ছোটো যে গহ্বর থাকে, এই গহ্বরগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে মজ্জা গহ্বর বা ম্যারো ক্যাভিটি। ঠিক আছে, এই হাড়ের গহ্বর, হাড়ের গহ্বরকে বলা হয় কি, মস্তা গহ্বর বা ম্যারো, ম্যারো ক্যাভিটি, ম্যারো ক্যাভিটি বা মজ্জা গহ্বর বলা হয়। ঠিক আছে, হাড়ের গহ্বরকে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে তোমাদের, মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পটাশিয়াম কার্বনেট যেটা রয়েছে এখান থেকে, এই পটাশিয়াম কার্বনেট কি, এটি হচ্ছে কোষের ভেতরের তরলে থাকে। ঠিক আছে, কোষের ভেতরের তরলে থাকে, এটি ভেতরের তরলে থাকে। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে যে তোমাদের কোষের ভেতরের তরলে নিয়মিত কোন লবণটি থাকে? তো আমাদের বলতে হবে কি, পটাশিয়াম কার্বনেট থাকে। ঠিক আছে, আর অস্থির ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কি, ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে মনে রাখবে। চলো নেক্সট দেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, পাকস্থলী ও অন্ত্রের ভেতরের দেয়ালে কোন আবরণী কলা থাকে? ঠিক আছে, তো আমাদের পেটের ভেতরে যে পাকস্থলী বা অন্ত্রের ভেতরের দেয়ালে কোন আবরণী থাকে? দেখো এটা এসেছে ডাব্লিউবি প্রাইমারি টেট 2015 সালে, 2015 সালে এটি পরীক্ষায় চলে এসেছে। তো
পাকস্থলী অন্ত্রের ভিতরের দেয়ালে কোন আবরণী কলা থাকে? এই যে আবরণী কলা দেখছো, কোন ধরনের আবরণী কলা থাকে? এখানে থাকে হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। ঠিক আছে, এই স্তম্ভাকার আবরণী কলা থাকে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের ভেতরে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে উম, খাদ্য শোষণ ও পাচন রস ক্ষরণে কোন কলা সাহায্য করে? ঠিক আছে, এই স্তম্ভাকার কলা আমাদের খাদ্যের শোষণ এবং পাচন রস ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, তো লিখে দিই তোমাদের এখানে। তো শোষণ শোষণ ও পাচক রস ক্ষরণ করে, পাচক রস ক্ষরণ করে। শোষণ ও পাচক রস ক্ষরণ করে কি? এই স্তম্ভাকার কলা। ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রান্ত্রের ভিলাই কোন কলা দিয়ে ঢাকা থাকে? আরেকটা প্রশ্ন আসতে পারে। এই ক্ষুদ্রান্ত্রের ভিলাই এই কলা দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের ভিলাই, ঠিক আছে, ক্ষুদ্রান্তের ভিলাই এই কলা দিয়ে ঢাকা থাকে, স্তম্ভাকার কলা দিয়ে। ঠিক আছে। আচ্ছা, উম, আচ্ছা, এখানে যে আইসাকার যে তিনটা অপশন দেখছো, বাকি তিনটা অপশন কি কি হয়? যেমন হচ্ছে এই আইসাকার কলা কোথায় দেখা যায়? এটি হচ্ছে রক্তনালী এবং ফুসফুসে দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে রক্তনালী ও ফুসফুস। তো প্রশ্ন আসতে পারে, মানুষের রক্তনালী ও ফুসফুসে কোন ধরনের কলা দেখা যায়? তো রক্তনালী ফুসফুসে যে দেখা যায় সেটা হচ্ছে আইসাকার কলা। ঠিক আছে। আর ঘনকাকার কলা যেটা রয়েছে, ঘনকাকার কলা যেটা রয়েছে এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে লালা গ্রন্থিতে দেখা যায় মানুষের, লালা গ্রন্থি। লালা গ্রন্থি আরেকটি থাকে, সেটা হচ্ছে বৃক্কীয় নালীতে, বৃক্কীয় নালী। ঠিক আছে, লালাগ্রন্থি এবং বৃক্কনালীতে যেটা থাকে সেটা হচ্ছে ঘনকাকার কলা থাকে। ঠিক আছে। আর রোমযুক্ত কলা কোথায় থাকে? রোমযুক্ত কলা থাকে হচ্ছে শ্বাসনালীতে, মানুষের শ্বাসনালীতে যেটা থাকে সেটা হচ্ছে রোমযুক্ত কলা। ঠিক আছে, তো শ্বাসনালীতে থাকে রোমযুক্ত কলা, লালাগ্রন্থি এবং বৃক্কনালীতে থাকে ঘনকাকার কলা, রক্তনালী এবং ফুসফুসে কি থাকে সেটা হচ্ছে আইসাকার কলা। ঠিক আছে, আর পাকস্থলী এবং অন্ত্রের ভিতরের দেয়ালে যেটা থাকে সেটা হচ্ছে স্তম্ভাকার কলা। ঠিক আছে, এখান থেকে এই কটা জিনিস একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো, 7 নম্বর দেখো, হৃদপেশি আসলে কি ধরনের পেশি? ঠিক আছে, তো এটা দেখো এসেছে কবে? WBCS প্রিলিমস 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, দেখো হৃদপেশি আসলে কি ধরনের পেশি? হৃদপেশি এক ধরনের অনিচ্ছিক রেখিত পেশি। ঠিক আছে, অনিচ্ছিক রেখিত পেশি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে আহ, হৃদপেশি ক্লান্ত হয় না কেন? ঠিক আছে, খুব প্রশ্ন আসে, অনেক পরীক্ষা চলে আসে যে হৃদপেশি ক্লান্ত হয় না। এই হৃদপেশি ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না, তার কারণ কি? এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকে, তাই হৃদপেশি ক্লান্ত হয় না। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হৃদপেশির আবরণীকে কি বলা হয়? ঠিক আছে, তো হৃদপেশির আবরণী যেটা থাকে তাকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। হৃদপেশির আবরণীকে কি বলা হয়? হৃদপেশির আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসার চান্স থাকে তোমাদের। ঠিক আছে, সেটা হলো হৃদপেশির সংযোগস্থলকে কি বলা হয়? ঠিক আছে, হৃদপেশির সংযোগস্থল, সংযোগস্থল, হৃদপেশির যে সংযোগস্থল রয়েছে তাকে কি বলা হয়? ইন্টারক্যালেটেড ডিস্ক। ঠিক আছে, ইন্টারক্যালেটেড ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে এই তিনটা জিনিস মনে রাখবে। হৃদপেশির সংযোগস্থলকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক, হৃদপেশির আবরণীকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, হৃদপেশি ক্লান্ত হয় না কারণ কি? হৃদপেশিতে প্রচণ্ড পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে। আচ্ছা, আহ, ঐচ্ছিক লিখিত পেশি এটা কি? এটি হচ্ছে কি আমাদের হাতের ও পায়ের পেশি যে যে থাকে সেটা হচ্ছে ঐচ্ছিক, হাতের ও পায়ের পেশি, হাতের ও পায়ের পেশি যেটা থাকে সেটা হচ্ছে কি? ঐচ্ছিক রেখিত পেশি। ঠিক আছে, আর অনৈচ্ছিক অরেখিত পেশি কি? অনৈচ্ছিক অরেখিত পেশি হলো হচ্ছে আমাদের খাদ্যনালী। ঠিক আছে, খাদ্যনালী বা পাকস্থলীর পেশি, খাদ্যনালী বা পাকস্থলী, পাকস্থলীর পেশি। এগুলো কি? এগুলো হচ্ছে অনৈচ্ছিক অরেখিত পেশি। ঠিক আছে,
আর ঐচ্ছিক অলিখিত পেশি হয় না, ঠিক আছে। অনৈচ্ছিক লিখিত পেশি যেটা হয় সেটা হচ্ছে হৃৎপেশি একমাত্র, ঠিক আছে। এটা কোনোটাই হয় না। চলো নেক্সট দেখো। 8 নম্বর দেখো, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসল। তো এটা দেখো, পিএসসি ফুড এসআই 2014 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল তোমাদের, ঠিক আছে। তো আমাদের এখানে উত্তর কী হয়ে যাবে? লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? তো লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় সেটা হচ্ছে লাল অস্থিমজ্জায়, ঠিক আছে। লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে তোমরা, ভ্রূণ অবস্থায় যখন হয়, যখন একটা শিশু জন্মগ্রহণ করে ভ্রূণ অবস্থায়, বা জন্মগ্রহণ করে না, সরি, জন্মগ্রহণকালে বা জন্মগ্রহণের আগের অবস্থায়, ভ্রূণ অবস্থায়, ঠিক আছে। তো ভ্রূণ অবস্থায় রক্ত কোথায় উৎপন্ন হয়? তো রক্ত তৈরি ভ্রূণ অবস্থায় যখন থাকে তখন রক্ত তৈরি হচ্ছে যকৃৎ এবং প্লীহায়, ঠিক আছে। ভ্রূণ ভ্রূণ অবস্থায় কোথায় তৈরি হয়? ভ্রূণ অবস্থায় তৈরি হয় যকৃতে, যকৃৎ ও প্লীহায়, ঠিক আছে। আর পরিণত অবস্থায় তখন লাল অস্থিমজ্জা থেকে এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, আর ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহায় উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, রক্তকণিকা এই তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ঠিক আছে, তো এই রক্তকণিকা তৈরির পদ্ধতি, তো এই কণিকা তৈরির পদ্ধতি যেটা রয়েছে, রক্তকণিকা তৈরির পদ্ধতিকে বলা হয় কি? হিমোপয়েসিস, ঠিক আছে। এটা খুব ভালো প্রশ্ন, মনে রাখবে এটা। হিমো হিমোপয়েসিস। রক্তকণিকা তৈরির পদ্ধতিকে কি বলা হয়? রক্তকণিকা তৈরির পদ্ধতিকে বলা হয় হিমোপয়েসিস। আর ভ্রূণ অবস্থায় কোথায় তৈরি হয়? যকৃৎ এবং প্লীহায় তৈরি হয়, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা খুব চলে আসে অনেক পরীক্ষায়, সেটা হচ্ছে এর গড় আয়ু, ঠিক আছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, ঠিক আছে। এটাও একটু মনে রাখবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এই ফুসফুসের কাজ কি? তোমাদের বলি দিই, এটা লিখে দিচ্ছি না তোমাদের। এই ফুসফুসের কাজ কি? এটা হচ্ছে রক্তে অক্সিজেন মেশাতে সাহায্য করে ফুসফুস, ঠিক আছে। আর যকৃৎকে কি হয়? যকৃৎ থেকে হচ্ছে পিত্তরস ক্ষরণ করে এবং রক্তকণিকা ধ্বংস করে, ঠিক আছে। তো যকৃৎ থেকে, আচ্ছা লিখে দিই তোমাদের এটা, যকৃৎ থেকে কি পিত্তরস ক্ষরণ হয়, পিত্তরস ক্ষরণ হয়। পিত্তরস ক্ষরণ হয় কোথা থেকে? যকৃৎ থেকে, ঠিক আছে। আর বৃক্ক যেটা আছে এটা হচ্ছে রক্ত ছাঁকতে সাহায্য করে আমাদের, রক্ত ছাঁকতে সাহায্য করে। রক্ত ছাঁকতে সাহায্য করে কি? এই বৃক্ক, ঠিক আছে। আর যকৃৎ থেকে পিত্তরস ক্ষরণ হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো। 9 নম্বর প্রশ্ন দেখো, স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে যার মাধ্যমে যায় তাকে কি বলা হয়? দেখো এসেছে কবে এটা? ডাব্লিউবি পুলিশ এসআই 2018 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। তো খুব ভালো প্রশ্ন এটা, যে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে কিসের মাধ্যমে যায়? তো আমাদের উত্তর হবে কি? এক নিউরন থেকে অন্য নিউরনে যায়, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? সাইন্যাপসের মাধ্যমে, সিন্যাপস, ঠিক আছে। সিন্যাপস বা সাইন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনে উদ্দীপনা প্রেরণ হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে উম, এই সাইন্যাপসে কোন রাসায়নিক উদ্দীপনা বহন করে? ঠিক আছে, সাইন্যাপসের কোন রাসায়নিক উদ্দীপনা বহন করে? এখানে একটা রাসায়নিক পদার্থ থাকে এই সাইন্যাপসে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। অ্যাসিটাইল অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। এখানে যে রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ লিখে দিই তোমাদের, দ্বারা রাসায়নিক পদার্থ, ঠিক আছে। এই সাইন্যাপসে যে রাসায়নিক পদার্থ থাকে তাকে কি বলা হয়? অ্যাসিটাইল কোলিন বা নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। নিউরো ট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মনে রাখবে যে একটি নিউরনের শেষ প্রান্তকে কি বলা হয়? ঠিক আছে, প্রান্তীয় বলা হচ্ছে প্রান্তীয় সান্নিকর্ষ বা ইনব্রাশ, ঠিক আছে। ওটা লিখে দিচ্ছি না, তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। তো একটা এখান থেকে একটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় সেটা হচ্ছে নিউরনের কোষদেহ থেকে বের হওয়া ছোট শাখাগুলোকে কি বলা হয়? ঠিক আছে, এই যে নিউরন দেখছো, এই নিউরনের কোষদেহ থেকে বের এই যে ছোট ছোট শাখাগুলো রয়েছে, এটিকে কি বলা হয়? তো ছোট শাখা, নিউরনের ছোট শাখাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে ডেনড্রন, ঠিক আছে।
ডেনড্রন, ডেনড্রন বলা হয়। আর এই যে বড় শাখা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে অ্যাকসন, ঠিক আছে, অ্যাকসন। আর ছোট ছোট শাখাগুলিকে বলা হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। এই দুটো জিনিস এখান থেকে মনে রাখবে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এই ডেনড্রাইটের কাজ কি, ঠিক আছে, ডেনড্রন। আর ডেনড্রনের শাখাকে বলা হচ্ছে আবার ডেনড্রাইট, ঠিক আছে। এই ছোট ছোট শাখা হচ্ছে ডেনড্রন, এই ডেনড্রনের শাখাগুলোকে আবার, যে শাখাগুলো রয়েছে তাকে বলা হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে, ডেনড্রাইট, ঠিক আছে। এই যে ডেনড্রাইট দেখছো, এই ডেনড্রনের শাখাগুলোকে বলা হয় আবার ডেনড্রাইট। এটি কি, এটি হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা গ্রহণ হচ্ছে এই ডেনড্রাইটের প্রধান কাজ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 10 নম্বর দেখো, তরুণাস্থি বা কার্টিলেজে কোন প্রোটিন থাকে, ঠিক আছে। তো এটা দেখো পিএসসি ক্লাসশিপ 2007 সালে এই প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে। তরুণাস্থির কার্টিলেজে কোন প্রোটিন থাকে, তরুণাস্থি কোনগুলো, যেমন আমাদের নাকের মাংস যেটা দেখছো এটা কি এক প্রকার তরুণাস্থি, কানের লতি এগুলো কি এক প্রকারের তরুণাস্থি, ঠিক আছে। তো এই তরুণাস্থি বা কার্টিলেজে কোন প্রোটিন থাকে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি এখানে, কন্ড্রিন, ঠিক আছে, অপশন এ, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, যে তরুণাস্থি বা কার্টিলেজে কোন প্রকার প্রোটিন থাকে, তো আমাদের উত্তর হয়ে যাবে কন্ড্রিন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে তরুণাস্থির কোষকে কি বলা হয়, ঠিক আছে। এই তরুণাস্থির কোষ যেটা থাকে, এই তরুণাস্থির কোষগুলোকে বলা হয় কন্ড্রোসাইট, ঠিক আছে, কন্ড্রোসাইট। তরুণাস্থির কোষকে কি বলা হয়, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, তরুণাস্থির কোষকে বলা হয় কি কন্ড্রোসাইট, ঠিক আছে। আর এটি কোথায় দেখা যায়, যেমন হাড়ের সংযোগস্থলে, নাকে, কানে, এইগুলো জায়গায় কি থাকে, এই তরুণাস্থি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এই যে কোলাজেন, কোলাজেন কোথায় থাকে, কোলাজেন থাকে কি টেন্ডন এবং ত্বকে থাকে, টেন্ডন, ঠিক আছে, টেন্ডন ও ত্বকে এই কোলাজেন থাকে, ঠিক আছে। আর ওসিন কি, ওসিন কোথায় থাকে, এটি হচ্ছে অস্থির যে ধাত্র থাকে, ঠিক আছে, সেখানে থাকে হচ্ছে প্রোটিন, ওসিন নামে প্রোটিন থাকে, ঠিক আছে। তো এটি থাকে হচ্ছে অস্থির, অস্থির বলতে পারো অস্থির রসে, অস্থির রসে বা ধাত্রে, অস্থির রসে এটি থাকে কি, কোন প্রোটিন থাকে, সেটা হচ্ছে ওসিন প্রোটিন থাকে, ঠিক আছে। আর ক্যারাটিন কোথায় থাকে, এই ক্যারাটিন থেকে খুব ভালো একটা, অনেক প্রশ্ন, অনেক পরীক্ষায় প্রশ্ন চলে আসে ক্যারাটিন, ঠিক আছে, যে মানুষের নখ, চুল এবং চামড়ার উপরিভাগে এই ক্যারাটিন থাকে, ঠিক আছে। তো মনে রাখবে, নখ, 1 মিনিট, নখ এবং চুলে যেটা থাকে, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, এই ক্যারাটিন বলা হয়, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, 11 নম্বর দেখো, কোন কলায় রক্তবাহ থাকে না, ঠিক আছে। তো ব্লাড ভেসেলস বা রক্তবাহ কোন কলায় থাকে না, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2011 সালে এই প্রশ্নটি চলে এসেছে, ঠিক আছে। তো কোন কলায় রক্তবাহ থাকে না, তো আমাদের উত্তর কি হবে, আবরণী কলায় রক্তবাহ থাকে না, ঠিক আছে। তো এই আবরণী কলায় রক্তবাহ থাকে না। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের চলে আসে, সেটা হচ্ছে আমাদের গালের ভিতরে, ভেতরে যে পাতলা আবরণ থাকে, ঠিক আছে, এটা কোন কলায় গঠিত, আমাদের গালের ভিতরে যেটা থাকে সেটাও কি এক প্রকার হচ্ছে আবরণী কলা, ঠিক আছে। আর হচ্ছে উম, একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের এখানে, সেটা হচ্ছে কোন কলার কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে, ঠিক আছে। তো একটু তোমাদের ডিপলি যদি প্রশ্ন করতে চায়, তোমাদের এইভাবে তোমাদের বলতে পারে যে কোন কলার কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে, তো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো এই আবরণী কলার কোষগুলো, ঠিক আছে। একটি ছোট ছোট পাতলা পর্দা তার উপরে সাজানো থাকে এই এই আহ, উম, এই এই আবরণী কলা, এই পাতলা ভিত্তি পর্দার উপরে, এই ছোট ছোট পাতলা ভিত্তি পর্দা যেটা দেখছো তার উপরে সাজানো থাকে, ঠিক আছে। তো এত ডিপে তোমাদের আসবে না প্রশ্ন, তবুও তোমাদের জানিয়ে রাখা দরকার যদি বাই চান্স চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে মনে রাখবে যে রক্তবাহ থাকে না কোথায়, আবরণী কলায় রক্তবাহ থাকে না, ঠিক আছে। আচ্ছা, রক্তবাহ থাকে কোথায়, এই যে যোগ কলা দেখছো, ঠিক আছে, এই যোগ কলায় রক্তবাহ থাকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে রক্তবাহ থাকে, ঠিক আছে, রক্তবাহ থাকে, রক্তবাহ থাকে কোথায়, প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে যোগ কলায়, ঠিক আছে। এক ব্যতিক্রম রয়েছে, যেমন হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থিতে কিন্তু যোগ কলা থাকে না, ঠিক আছে, ওটাও এক প্রকারের যোগ কলা, কিন্তু ওখানে তোমার ইসে থাকে না, রক্তবাহ থাকে না, ঠিক আছে। আর পেশি কলায় সাধারণত বেশি থাকে, আর স্নায়ু কলায় কি
রক্তবাহ স্নায়ুতন্ত্র উভয়ই উপস্থিত থাকে, ঠিক আছে, এই তিনটাতেই থাকে, যোগ করা থাকে, পেশি করা থাকে, স্নায়ু করাও থাকে। শুধু থাকে না কোথায়? আবরণী কলায় এই রক্তবাহ থাকে না। চলো নেক্সট দেখো, 12 নম্বর দেখো, আহ, আমাদের গায়ের চামড়া বা ত্বকের উপরিভাগে কোন কলা থাকে? ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন, যে আমাদের গায়ের চামড়া বা ত্বকের উপরিভাগে কোন কলা থাকে। এটা এসেছে কবে দেখো, WBPSC মিসলেনিয়াস 2010 সালের এই প্রশ্নটি চলে এসেছিল। ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, স্ট্যাটি স্ট্যাটিফাইড কোয়ামাস আবরণী কলা। ঠিক আছে, তো আবরণী কলারও ভাগ রয়েছে। ঠিক আছে, এই আবরণী কলার মধ্যে সেটা হচ্ছে স্ট্যাটিফাইড কোয়ামাস আবরণী কলা যেটা থাকে সেটা আমাদের ত্বকের উপরিভাগে থাকে। ঠিক আছে, আচ্ছা, আহ, এই স্ট্যাটিফাইড আবরণী কলা বলতে কি বোঝায়? ঠিক আছে, তোমাদের প্রশ্ন আসতে পারে, এই যে এবার তোমাকে বলতে হবে যে যে আবরণী কলা একাধিক কোষ স্তরে গঠিত। ঠিক আছে, এই যে আবরণী কলা হচ্ছে একাধিক স্তরে গঠিত, এই ছোট 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 একটা 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 স্তর রয়েছে, যে এই যে স্তরযুক্ত আবরণী কলা যেটা রয়েছে তাকে বলা হচ্ছে স্ট্যাটিফাইড কোয়ামাস আবরণী কলা। ঠিক আছে, আচ্ছা, ত্বকের উপরিভাগে কোন প্রোটিন জমা হয়ে জলরোধী স্তর তৈরি করে? ঠিক আছে, তো এই ত্বকের উপরিভাগে একটা প্রোটিন থাকে। ঠিক আছে, তো এখানে যে প্রোটিনটা থাকে, ঠিক আছে, প্রোটিন যেটা হচ্ছে জলরোধী, যেটা জলরোধী প্রোটিন থাকে তাকে বলা হয় কি, ক্যারাটিন। ঠিক আছে, তাকে কি বলা হয়? ক্যারাটিন বলা হয়। ঠিক আছে, এখানে এই প্রশ্নটি একটু দেখে নেবে। আর সাধারণ কোয়ামাস যেটা রয়েছে, সাধারণ কোয়ামাস, সাধারণ কোয়ামাস আবরণী কলা যেটা রয়েছে এটা কোথায় থাকে? এটা হচ্ছে রক্তনালীর ভিতরে এবং হচ্ছে ফুসফুসের বায়ুথলিতে দেখা যায়। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে ফুসফুসের ফুসফুসের বায়ুথলিতে দেখা যায়। ফুসফুসের বায়ুথলিতে যেটা থাকে সেটা হচ্ছে কি, সাধারণ স্কোয়ামাস আবরণী কলা। ঠিক আছে, এটা কোথায়? ফুসফুসের বায়ুথলিতে এটা দেখা যায়। আচ্ছা, স্তম্ভাকার যেটা রয়েছে, স্তম্ভাকার আবরণী কলা, এটা কোথায় দেখা যায়? স্তম্ভাকার দেখা যায় হচ্ছে আমাদের পাকস্থলিতে। ঠিক আছে, পাকস্থলিতে এটি দেখা যায়। পাকস্থলীর যে আবরণী কলা রয়েছে সেটা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। ঠিক আছে, আর রোমযুক্ত, রোমযুক্ত কোথায় দেখা যায়? রোমযুক্ত দেখা যায় শ্বাসনালীতে, একটু আগে আমরা দেখে নিলাম। তো শ্বাসনালীতে যেটা থাকে সেটা হচ্ছে রোমযুক্ত আবরণী কলা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন দেখো, আহ, নিচের কোন কলায় মাস্ট কোষ দেখতে পাওয়া যায়? ঠিক আছে, তো মাস্ট কোষ কোন কলায় দেখতে পাওয়া যায়? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন এ, অ্যারিওলার কলায়। ঠিক আছে, অ্যারিওলার কলায় মাস্ট কোষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমাদের একটা কিছু প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে উম, এই অ্যারিওলার কলায় থাকা মাস্ট কোষ থেকে কোন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়? ঠিক আছে, একটি রাসায়নিক পদার্থ যেটা নিঃসৃত হয় তাকে কি বলা হয়? এখান থেকে রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এখান থেকে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তাকে কি বলা হয়? একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে হেপারিন। ঠিক আছে, একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে হেপারিন। এই দু ধরনের রাসায়নিক পদার্থ এই অ্যারিওলার কলা থেকে নির্গত হয়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে উম, তরুণাস্থি তো বলেছি, তরুণাস্থি হচ্ছে হাড়ের সন্ধিস্থলে ঘর্ষণ প্রতিরোধ করে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কিছু দেখার নেই। ঠিক আছে, আর রক্ত থেকে আমরা আলাদাভাবে একটি চ্যাপ্টারে করব, তখন তোমাদের এই রক্ত থেকে যত রকম প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব সেখানে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? দেখো, পিএসসি ফুড এসআই 2014 সালে এই প্রশ্নটি চলে এসেছিল। ঠিক আছে, তো লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, অপশন এ, 600:1। ঠিক আছে, 600টি আরবিসি থাকলে সেখানে একটি ডাব্লিউবিসি থাকে বা হোয়াইট ব্লাড কর্পাসেল থাকে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে তোমরা, যে রক্তকণিকাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সংখ্যায় থাকে? ঠিক আছে, তো আরবিসি, ঠিক আছে, আরবিসি সব থেকে বেশি থাকে, সব থেকে বেশি থাকে হচ্ছে আরবিসি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে মনে রাখতে হবে একটা শ্বেত রক্তকণিকা থেকে যেটা প্রশ্ন হয় সেটা হলো কোন রক্তকণিকা জীবাণু ধ্বংস করে? তো জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা।
ঠিক আছে। ডাব্লিউবিসি এটা কি কি কাজ? জীবাণু জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস এই ডাব্লিউবিসির প্রধান কাজ, ঠিক আছে। আরেকটি রয়েছে সেটা হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা, এই অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি? অণুচক্রিকা, ঠিক আছে। আর জীবাণু ধ্বংস করে ডাব্লিউবিসি, আর সব থেকে বেশি পরিমাণে থাকে আরবিসি। এর জীবনকাল কত? 120 দিন, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো 15 নম্বর, নিউরনের কোষ দেহ থেকে নির্গত ছোট ছোট শাখাগুলিকে কি বলা হয়? ঠিক আছে, এই যে নিউরন, এই নিউরনের কোষ দেহ থেকে নির্গত ছোট ছোট শাখাগুলিকে কি বলা হয়? তোমাদের উত্তর হয়ে যাবে কি? ডেনড্রন, ঠিক আছে। এই যে নিউরনের এই ছোট ছোট শাখাগুলি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলিকে বলা হয় ডেনড্রন। আর এই ডেনড্রনের যে শাখাগুলি রয়েছে তাকে বলা হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে। তো এখানে বলছে নিউরনের কোষ দেহ থেকে নির্গত ছোট ছোট শাখাগুলিকে কি বলা হয়? তোমাদের উত্তর হয়ে যাবে কি? অপশন এ, ডেনড্রন বলা হয়, ঠিক আছে। আর ডেনড্রনের শাখা হচ্ছে ডেনড্রাইট, লিখে দিই তোমাদের, ডেনড্রনের শাখা, ডেনড্রনের শাখাকে বলা হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে। ডেনড্রনের শাখাকে কি বলা হয়? ডেনড্রনের শাখাকে বলা হচ্ছে ডেনড্রাইট বলা হয়, ঠিক আছে। এই ডেনড্রনের কাজ কি? এই ডেনড্রন হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, ঠিক আছে, এবং কোষ দেহে প্রেরণ করে এই ডেনড্রন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হলো যে নিউরনের কোষ দেহকে আর অন্য কি নামে ডাকা হয়? ঠিক আছে, এই নিউরনের কোষ দেহ অন্য নাম, অন্য কি কি নামে ডাকা হয়? সেটা হচ্ছে কি? সাইটন, সাইটন। এই নিউরনের কোষ দেহকে অন্য নাম হচ্ছে কি কি নামে ডাকা হয়? সাইটন, বা আরেকটা রয়েছে সাইটন, বা এর আরেকটা বলা হচ্ছে পেরিক্যারিয়ন, ঠিক আছে, পেরিক্যারিয়ন, সাইটন বা পেরিক্যারিয়ন বলা হয়, ঠিক আছে। তো নিউরনের কোষ দেহকে দুটো নামে ডাকা হয়। আর সাইনাপস কি? সাইনাপস, সাইনাপস হচ্ছে দুটি নিউরনের মধ্যবর্তী স্থল, দুটি নিউরনের মধ্যবর্তী মধ্যবর্তী স্থল, দুটি নিউরনের মধ্যবর্তী স্থলকে কি বলা হয়? সাইনাপস বলা হয়, ঠিক আছে। আর নিউরোলেমা কি? এটা হচ্ছে অ্যাক্সনের বাইরের পাতলা আবরণ, ঠিক আছে। এই যে দেখছো অ্যাক্সন, এই যে লম্বাটা দেখছো যেটা, এটা হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সনের বাইরের পাতলা আবরণ, লিখে দিই তোমাদের, অ্যাক্সনের বাইরের আবরণ, অ্যাকশনের বাইরের আবরণকে বলা হচ্ছে কি? নিউরোলেমা, ঠিক আছে, নিউরোলেমা, নিউরোলেমা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই 15টা প্রশ্ন যদি তোমরা দেখো, তাহলে দেখবে তোমাদের প্রাণীকলা থেকে তোমার আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। এবার আমরা যেটা দেখব সেটা হলো উদ্ভিদ কলা, ঠিক আছে। এই তো উদ্ভিদ কলাটা শুরু করার আগে একবার বুঝে নাও যে উদ্ভিদ কলা থেকে আমরা কিভাবে কিভাবে কমপ্লিট করব, একবার বুঝে নাও। তো একবার প্রথমে আমরা দেখে নিই যে উদ্ভিদ কলা কি, কয় ভাগে ভাগ করা যায় সেই বিষয়গুলো একবার দেখে নিই। তো উদ্ভিদ কলাকে আমরা দুই ভাগে ভাগ করব, সেটা একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা, ঠিক আছে। এই ভাজক কলাকে আবার তিন প্রকার, একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। আর স্থায়ী কলা যেটা হচ্ছে, এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল কলা, আর একটা হচ্ছে জটিল কলা। এই সরল কলার মধ্যে আবার তিন ভাগে ভাগ করা যায় সরল কলাকে, একটা কি, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, তিন ভাগে ভাগ করা যায় সরল কলাকে। আর জটিল কলাকে আরও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই দুই ভাগে আমরা জটিল কলাকে ভাগ করেছি, ঠিক আছে। তো এই পার্টটা একটু ভালো করে তোমাদের মেমোরাইজ করতে হবে, এটা মনে রাখলে পর তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে ধরে এবার একটা একটা করে কমপ্লিট করি। দেখো ফার্স্ট প্রশ্ন যেটা দেখো, উদ্ভিদ কলার জনককে বা ফাদার অফ প্ল্যান্ট অ্যানাটমি কাকে বলা হয়? দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 সালে এই প্রশ্নটি চলে এসেছে, ঠিক আছে। তো উদ্ভিদ কলার জনক কাকে বলা হয়? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি? এন গ্রিউ, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এন গ্রিউকে বলা হয় উদ্ভিদ কলার জনক বলা হয়, ঠিক আছে। বা আচ্ছা, তার একটি লেখা বই রয়েছে, ঠিক আছে, তাই চলে আসতে পারে যে তার লেখা একটি বই, নিম্নলিখিত কোন বইটি যে যিনি এন গ্রিউ লিখেছিলেন, ঠিক আছে। তো তার একটা লিখিত বই হচ্ছে অ্যানাটমি অফ প্ল্যান্টস, ঠিক আছে, অ্যানাটমি
অ্যানাটমি অফ প্ল্যান্টস। অ্যানাটমি অফ প্ল্যান্টস হচ্ছে তার লিখিত একটি গ্রন্থ, ঠিক আছে। আচ্ছা, এই আরেকটা বিষয় আছে যে থিওফ্রাস্টাস থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে থিওফ্রাস্টাস কি? থিওফ্রাস্টাস উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে, ঠিক আছে। তিনি হচ্ছে উদ্ভিদ বিদ্যার উদ্ভিদবিদ্যার জনক, ঠিক আছে। তো যদি তোমাদের প্রশ্ন আসে যে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়, তার মধ্যে উত্তর কী হয়ে যাবে? থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই রবার্ট হুক থেকে একটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে রবার্ট হুক কোষকে আবিষ্কার করেন, তো আমাদের উত্তর আসবে রবার্ট হুক। তো কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে। কোষের আবিষ্কারক, কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে। তো এখান থেকে এই কটা জিনিস মনে রাখবে। আচ্ছা, এই রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন কত সালে, এটাও চলে আসতে পারে, ঠিক আছে, সেটা মনে রাখবে তোমরা। সেটা হচ্ছে 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। সেটা ছিল কি? সেটা ছিল হচ্ছে মৃত কোষ, এটা মনে রাখবে। সেটা তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। আর অ্যারিস্টোটল থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই অ্যারিস্টোটলকে বলা হচ্ছে প্রাণীবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলা হয় এই অ্যারিস্টোটলকে, ঠিক আছে। এখান থেকে এই কটা প্রশ্ন একটু দেখে নেবে। চলো নেক্সট দেখো, 2 নম্বর দেখো, ভাজক কলার কোষগুলির প্রধান বৈশিষ্ট্য কি? ঠিক আছে। তো এই ভাজক কলা যে রয়েছে, এই ভাজক কলার কোষগুলির প্রধান বৈশিষ্ট্য কি? ঠিক আছে, তো আমাদের উত্তর কী হয়ে যাবে? এগুলি বিভাজনে সক্ষম, ঠিক আছে। এই কোষগুলি যেটা রয়েছে, এই কোষগুলি বিভাজনে সক্ষম। আর স্থায়ী কলা হচ্ছে বিভাজনে অক্ষম, ঠিক আছে। তো ভাজক কলার প্রধান বৈশিষ্ট্য কি? এটি কোষগুলি বিভাজনে সক্ষম। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয় যে ভাজক কলার কোষ প্রাচীর যেটা রয়েছে কী দিয়ে তৈরি? ঠিক আছে, ভাজক কলার কোষ প্রাচীর, এই ভাজক কলার কোষ প্রাচীর, ভাজক কলার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। 1 মিনিট, সেলুলোজ, সেলুলোজ, ঠিক আছে। তো ভাজক কলার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? তো আমাদের উত্তর হয়ে যাবে কি? সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে তোমার যদি বলে একটি মৃত কোষ কোনটি, এই যে কোষ, কোন কোষগুলি মৃত, এটি মৃত কোষ যদি বলে, সেটা হচ্ছে কি? এই স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। তো স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে মৃত কোষ। স্ক্লেরেন, 1 মিনিট, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা একটি কি? মৃত কোষ, ঠিক আছে। আর আচ্ছা, এখান থেকে এই কটা জিনিস দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট দেখো, 3 নম্বর দেখো, মূল ও কাণ্ডের বৃদ্ধি বিন্দুতে কোন কলা থাকে? ঠিক আছে। তো গাছের মূল এবং কাণ্ডের বিন্দুতে, ঠিক আছে। তো এটি গাছ যদি দেখো, গাছের মূলের বিন্দু এবং হচ্ছে কাণ্ডের যে বিন্দু রয়েছে, এই বিন্দুতে কোন কলা থাকে? দেখো এসেছে কবে? WB পুলিশ কনস্টেবল 2018 সালে এই প্রশ্নটি চলে এসেছিল, ঠিক আছে। তো এটি কাণ্ডের বিন্দুতে কোন কলা থাকে? তো আমাদের উত্তর হবে কি? অগ্রস্ত ভাজক কলা, ঠিক আছে। এই অগ্রস্ত ভাজক কলা এই মূল ও কাণ্ডের বিন্দুতে থাকে, ঠিক আছে, অগ্রস্ত ভাজক কলা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস প্রশ্ন হতে পারে যে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী কলা কোনটি? ঠিক আছে, এটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কোন কলা? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি? এই অগ্রস্ত ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এটি কোথায় কোথায় থাকে? মূল কাণ্ড এবং শাখার অগ্রভাগে। তো মূল কাণ্ড এবং শাখার অগ্রভাগে এটি থাকে, এটা মনে রাখবে তোমরা। আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে, সেটা হচ্ছে কাণ্ডের পরিধি স্থূলতা বাড়ায় কি? পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে। এই পার্শ্বস্থ ভাজক কলা থেকে মনে রাখবে, সেটা হচ্ছে কি? এটা কি করে? কাণ্ডের পরিধি বাড়ায়, ঠিক আছে। কাণ্ডের পরিধি, কাণ্ডের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে কি? এই পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে। আর নিবেশিত ভাজক কলা যেটা রয়েছে, এটা কি করে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। যেমন হচ্ছে পাতার সঙ্গে ডালের যে এটা মনে করো এটা পাতা, ঠিক আছে। তো এটা মনে করো পাতা, এই পাতার সঙ্গে ডালে যেই মাঝখানে যেটা থাকে, সেটা হচ্ছে কি? এই নিবেশিত ভাজক কলা, ঠিক আছে। তো মনে রাখবে এখানে পর্ব মধ্যে, বইয়ের ভাষায় যেটা বলবে তোমাকে, পর্ব মধ্য। তো পর্ব মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি? নিবেশিত ভাজক কলা, ঠিক আছে। আর এই স্থায়ী কলা যেটা রয়েছে, এটা হচ্ছে বিভাজনে অক্ষম, এটা মনে রাখবে এখানে, বিভাজনে অক্ষম।
ঠিক আছে, বিভাজন অক্ষম কোন কলা তাহলে বলতে, তাহলে আমাদের বলতে হবে কি স্থায়ী কলা হচ্ছে বিভাজন অক্ষম আর ভাজক কলা হচ্ছে বিভাজনে সক্ষম। চলো নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, আহ, সরল স্থায়ী কলা প্রধানত কয় প্রকারের হয়? সরল স্থায়ী কলা প্রধানত কয় প্রকার? তো এখানে দেখতে পাচ্ছ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা 3 প্রকার। তো সরল স্থায়ী কলা কয় প্রকার? তো আমাদের উত্তর হয়ে যাবে কি 3 প্রকার। দেখো এটা কবে এসেছে, WCS প্রিলিমস 2015 সালে এই প্রশ্নটি চলে এসেছে। ঠিক আছে, তো এই তিনটি কি কি তোমাদের প্রশ্ন আসতে পারে, সরল স্থায়ী কলা কি কি? ঠিক আছে, তো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা 3 প্রকারের সরল কলা রয়েছে। ঠিক আছে, সরল স্থায়ী কলা রয়েছে। আচ্ছা, সরল স্থায়ী কলা কোনগুলোকে বলে? যেগুলো হচ্ছে বিভাজন অক্ষম। ঠিক আছে, বিভাজন অক্ষম কোষের আকার এবং গঠন হচ্ছে এদের একই রকম থাকে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এই প্যারেনকাইমা থেকে একটা প্রশ্ন যেটা আসে তোমাদের এই প্যারেনকাইমা থেকে, সেটা হচ্ছে উদ্ভিদের প্যাকিং কলা কাকে বলা হয়? যদি বলে তো উদ্ভিদের প্যাকিং কলা বলা হচ্ছে প্যারেনকাইমাকে। ঠিক আছে, তো প্যাকিং কলা বলে, প্যাকিং কলা। তো উদ্ভিদের প্যাকিং করা যদি কাকে বলে, তো উদ্ভিদের প্রশ্ন আসে উদ্ভিদের প্যাকিং করা কাকে বলে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই প্যারেনকাইমাকে উদ্ভিদের প্যাকিং করা বলা হয়। ঠিক আছে, আর এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা আসতে পারে জটিল স্থায়ী কলা। ঠিক আছে, জটিল স্থায়ী কলা কি মূলত 2 প্রকার, একটা হচ্ছে কি জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই জিনিস মনে রাখবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এই কটা জিনিস মনে রাখবে। চলো নেক্সট দেখো, 5 নম্বর দেখো, যে উদ্ভিদের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি প্রদান করে কোন কলা? তো উদ্ভিদের নমনীয়তা প্রদান করে কোন কলা? এই নমনীয়তা প্রদান করে হচ্ছে এই কোলেনকাইমা। ঠিক আছে, এই কোলেনকাইমা কলা উদ্ভিদের নমনীয়তা প্রদান করে। তো নমনীয়তা, নমনীয়তা প্রদান করে কে? উদ্ভিদের নমনীয়তা প্রদান করে হচ্ছে কোলেনকাইমা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে মনে রাখবে তোমরা আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে। ঠিক আছে, কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে কোণে কি জমা থাকে? ঠিক আছে, এই কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে যেটা জমা থাকে সেটা হচ্ছে পেকটিন এবং হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, এখানে যে দুটো রাসায়নিক পদার্থ থাকে সেটা হচ্ছে পেকটিন, পেকটিন আর একটা হচ্ছে সেলুলোজ। পেকটিন আর হচ্ছে সেলুলোজ এখানে এই কোলিনকাইমায় জমা থাকে। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে মনে রাখবে। আচ্ছা, তোমাদের প্রশ্ন আসতে পারে আহ, এই কোলিনকাইমা কোন ধরনের কলা? ঠিক আছে, এই কোলিনকাইমা কি সজীব না মৃত কলা? ঠিক আছে, এই কোলিনকাইমা কিন্তু সজীব কলা। আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে, এটি হচ্ছে সজীব, এটি হচ্ছে সজীব কলা। ঠিক আছে, আর এখান থেকে যে এভাবে দেখে নাও যে কোলিন কাইমা, আমাদের উত্তর হয়ে গেল কি এখানে অপশন এ কোলিন কাইমা। ঠিক আছে, এবার স্ক্লেন কাইমা কি? এটি হচ্ছে কি উদ্ভিদকে কঠিন এবং শক্ত করে হচ্ছে এই স্ক্লেন কাইমা। ঠিক আছে, উদ্ভিদকে উদ্ভিদকে কঠিন ও শক্ত করে, উদ্ভিদকে কঠিন ও শক্ত করে কে? এই স্ক্লেন কাইমা কলা। ঠিক আছে, আর প্যান কাইমা কি? এটি মূলত খাদ্য কি করে? এটি মূলত খাদ্য তৈরি ও সঞ্চয়, খাদ্য তৈরি ও সঞ্চয়ের কাজ করে এই প্যারেনকাইমা। ঠিক আছে, আর জাইলেম কি? জাইলেম হচ্ছে জল ও খনিজ লবণ পরিবহন করে এই জাইলেম। ঠিক আছে, এই জাইলেমের কাজ কি? এই জাইলেমের কাজ হচ্ছে জল ও খনিজ লবণ পরিবহন, খনিজ লবণ পরিবহন। ঠিক আছে, জল ও খনিজ লবণ পরিবহন করে এই জাইলেম কলা। এখান থেকে এই কটা জিনিস দেখে নেবে। চলো নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো, আহ, ফলের শক্ত খোসা ও বীজের আবরণে কোন কলা থাকে? তো ফলের শক্ত খোসা ও বীজের আবরণে কোন কলা থাকে? তো আমাদের উত্তর হয়ে যাবে কি স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, এই স্ক্লেরেনকাইমা এটি ফলের শক্ত খোসা এবং বীজের আবরণে থাকে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে মনে রাখবে সেটা হচ্ছে এই স্ক্লেরেনকাইমা কলার মৃত কোষগুলোকে কি বলা হয়? ঠিক আছে, এই স্ক্লেরেনকাইমা কলার মৃত কোষ যেটা থাকে, মৃত কোষ যেটা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে স্ক্লেরাইড বা স্টোন সেল। ঠিক আছে, স্টোন সেল, স্টোন সেল বলা হয়। ঠিক আছে, মৃত কোষগুলোকে স্ক্লেরাইড বা স্টোন সেল বলা হয়। আচ্ছা, স্ক্লেরেনকাইমা থেকে আরেকটা প্রশ্ন আছে যেটা চলে আসার চান্স থাকে, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে কিসের প্রলেপ থাকে? ঠিক আছে, স্ক্লেরেনকাইমা কোষ প্রাচীরে যে প্রলেপ থাকে, প্রলেপ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে লিগনিন, লিগনিন। ঠিক আছে, তো স্ক্লেরেনকাইমা কোষের প্রলেপ যেটা থাকে তাকে বলা হচ্ছে লিগনিন, এবং হচ্ছে যে মৃত কোষ থাকে তাকে বলা হচ্ছে স্টোন সোল। ঠিক আছে, স্টোন সোল বলা হয়। ঠিক আছে, আচ্ছা
হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে, সেটা হচ্ছে নারকেলের ছোবড়া কোন কলা দিয়ে গঠিত? ঠিক আছে, এই নারকেলের যে ছোবড়া যে আছে সেটা হচ্ছে স্ক্লেন ক্যামাইট দিয়ে গঠিত। ঠিক আছে, তার উদাহরণ নিয়ে নাও, নারকেলের ছোবড়া, নারকেল ছোবড়া, নারকেলের ছোবড়া এই স্ক্লেরেন কাইমা কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই কোলেন কাইমা যেটা রয়েছে, ঠিক আছে, এই কোলেন কাইমা থেকে আর কিছু প্রশ্ন দেখিনি। এটি কি থাকে? কুচি কাণ্ডের ত্বকে থাকে এই কোলেন কাইমা। ঠিক আছে, কুচি কাণ্ডের ত্বকে, কুচি কাণ্ডের ত্বকে থাকে কি এই কোলেন কাইমা। ঠিক আছে, আর প্যারেন কাইমা কোথায় থাকে? প্যারেন কাইমা থাকে হচ্ছে ফলের শ্বাস এবং হচ্ছে নরম অংশে, ফলের শ্বাস ও নরম অংশে, ফলের শ্বাস এবং নরম অংশে থাকে কি প্যারেন কাইমা। ঠিক আছে, আর ক্লোরেন কাইমা কোথায় থাকে? ক্লোরেন কাইমা থাকে হচ্ছে পাতার মেসোবেল কলায়। ঠিক আছে, পাতার মেসো মেসোফিল, পাতার মেসোফিল কলায়, পাতার মেসোফিল কলা থাকে কি ক্লোরেন কাইমা। ঠিক আছে, চলো নেক্সট দেখো 7 নম্বর দেখো, জাইলেম কলার প্রধান কাজ কি? ঠিক আছে, এই জাইলেম কলা যেটা রয়েছে, এই জাইলেম কলার প্রধান কাজ কি? তার মধ্যে উত্তর কি হয়ে যাবে? জাইলেম কলার প্রধান কাজ হচ্ছে জল সংবহন। ঠিক আছে, এই জল সংবহন হচ্ছে জাইলেম কলার প্রধান কাজ। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জাইলেম কলা কি ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, উভয়মুখী? একটা প্রশ্ন তোমাদের চলে আসে। ঠিক আছে, এই যে জাইলেম কলা রয়েছে এটা মনে রাখবে, এটা হচ্ছে শুধুমাত্র ঊর্ধ্বমুখী। ঠিক আছে, শুধুমাত্র ঊর্ধ্বমুখী, শুধুমাত্র ঊর্ধ্বমুখী হলো এই জাইলেম কলা। ঠিক আছে, আচ্ছা জাইলেম কলার একমাত্র সজীব উপাদান কি? এই যে জাইলেম কলা দেখছো, একমাত্র সজীব উপাদান কি? এই সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, সজীব উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা হচ্ছে এই জাইলেম কলার একমাত্র সজীব উপাদান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে খাদ্য সংবহন করে কি? খাদ্য সংবহন করে হচ্ছে ফ্লোয়েম কলা। এই যে ফ্লোয়েম কলা দেখছো এটা হচ্ছে কি খাদ্য, আহ, কি করে এটা? এটা কাজ হচ্ছে ফ্লোয়েম খাদ্য সংবহন করে। ঠিক আছে, খাদ্য সংবহন করে কে? এই ফ্লোয়েম ফ্লোয়েম কলা। আর জাইলেম কলা কি করে? জল সংবহন করে। ঠিক আছে, আর সালোক সংশ্লেষ যেটা হয় সেটা কি হয়? এটি মেসোফিল কলায় কাজ ঘটে। সালোক সংশ্লেষ ঘটে কোথায়? মেসোফিল কলায়, মেসোফিল, মনে রাখবে এই মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। ঠিক আছে, আর রেচন হচ্ছে কি? রেচন হচ্ছে এটি হচ্ছে রেচন কোষ বা ইরিওব্লাস্টের মাধ্যমে ঘটে। ঠিক আছে, রেচন কোষ যেটা রয়েছে, রেচন হয় রেচন কোষ বা ইডিওব্লাস্ট, ইডিওব্লাস্ট। ঠিক আছে, রেচন কোষ বা ইডিওব্লাস্টের মাধ্যমে এই রেচন সম্পূর্ণ হয়। চলো নেক্সট দেখো 8 নম্বর দেখো, ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহনকে কি বলা হয়? এই যে ফ্লোয়েম কলার মাধ্যমে আমরা দেখলাম এখানে খাদ্য পরিবহন হয়, তো এই ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহনকে কি বলা হয়? দেখো এটা কবে এসেছে? WBCS প্রিলিমস 2021 সালে এই প্রশ্নটি চলে এসেছে। ঠিক আছে, তো আমাদের এখন উত্তর হয়ে যাবে কি ট্রান্সলোকেশন বলা হয়। ঠিক আছে, তো ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহনকে কি বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি ট্রান্সলোকেশন বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এই যে ফ্লোয়েম কলা রয়েছে, ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? ঠিক আছে, ফ্লোয়েম কলার দুটি মৃত উপাদান কি কি? একটা হচ্ছে কি ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, ফ্লোয়েম তন্তু যেটা রয়েছে বা বাস্ট তন্তু যেটা রয়েছে এটা হচ্ছে কি মৃত, এটা হলো কি মৃত। ঠিক আছে, আর এখান থেকে একটা প্রশ্ন হয় যেটা হচ্ছে সঙ্গী কোষ। ঠিক আছে, যে ফ্লোয়েম কলার যেটা সঙ্গী কোষ রয়েছে, তো সঙ্গী কোষ কোন উপাদানের সঙ্গে যুক্ত? ঠিক আছে, সঙ্গী কোষ হচ্ছে সিগনলের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা তোমাদের এগুলো তোমাদের যখন নোটস দিয়ে দেবো, তো নোটসের মাধ্যমে এগুলো সব কটা তোমাদের একবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের এই যখন পুরোপুরি এই কয়েকটি যখন উদ্ভিদ কলা বা প্রাণী কলা 3-4টা তোমাদের চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, সেই 3-4টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের একবারে সব কটা আমি পিডিএফ, তোমাদের পিডিএফের মাধ্যমে টোটালটা দিয়ে দেবো। ঠিক আছে, সেটা হচ্ছে টাইপ করা থাকবে তোমাদের পুরোটাই। ঠিক আছে, চলো
আচ্ছা, এখান থেকে মনে রাখবে যে এই ফ্লোয়েম কলা এই যে ফ্লোয়েম পরিবহন কোনমুখী হয়, ঠিক আছে? ফ্লোয়েম পরিবহন ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুভাবেই হয়, ঠিক আছে? আর জাইলেম শুধুমাত্র ঊর্ধ্বমুখী, আর ফ্লোয়েম হচ্ছে উভয়মুখী, ঊর্ধ্ব এবং নিম্ন দুটোর মাধ্যমে পরিবহন হয়, ঠিক আছে? ঊর্ধ্ব ও নিম্নমুখী, তো উভয়মুখী হচ্ছে এই ফ্লোয়েম কলা, আর জাইলেম কলা হচ্ছে শুধুমাত্র ঊর্ধ্বমুখী, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে দেখো, এটা তো হচ্ছে ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহনকে আমরা ট্রান্সলোকেশন বলছি, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপিরেশনটা কি? এই যে ট্রান্সপিরেশন দেখছো, এই ট্রান্সপিরেশন কি? এটা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত যখন জল উদ্ভিদের দেহে জমে যায়, ঠিক আছে, সেইটা অতিরিক্ত জল ত্যাগকে বলা হয় হচ্ছে ট্রান্সপিরেশন, ঠিক আছে? ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন বলতে পারো, বাষ্পমোচন। বাষ্পমোচন পদ্ধতিকে যে বলা হয় সেটা বলা হচ্ছে ট্রান্সপিরেশন, ঠিক আছে? আর ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন হলো, ট্রান্সডাকশন বলা হয় কাকে? ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তর পদ্ধতি, ঠিক আছে? ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তর পদ্ধতিকে বলা হয় স্থানান্তর পদ্ধতি। ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তর পদ্ধতিকে বলা হয় কি? ট্রান্সডাকশন, ঠিক আছে? আর ইভাপোরেশন কি? ইভাপোরেশন হচ্ছে কি সাধারণ বাষ্পীভবন যেটা হয় তাকে বলা হচ্ছে ইভাপোরেশন, বাষ্পীভবন, ঠিক আছে? সাধারণ বাষ্পীভবনকে বলা হচ্ছে ইভাপোরেশন। চলো নেক্সট দেখো, 9 নম্বর দেখো, আহ, কাণ্ডের বেদ বা স্থূলতা বৃদ্ধিতে সাহায্য করে কোন কলা? ঠিক আছে, দেখো এটা কবে এসেছে? ডাব্লিউবি পুলিশ এসআই 2013 সালে এই প্রশ্নটি এসেছিল, ঠিক আছে? তো কাণ্ডের বেদ বা স্থূলতা বৃদ্ধিতে সাহায্য করে কি? এই পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে? এই পার্শ্বস্থ ভাজক কলা কাণ্ডের বেদ বা স্থূলতা বৃদ্ধিতে সাহায্য করে। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে? আচ্ছা, এটি পার্শ্বস্থ ভাজক কলার একটি উদাহরণ যদি বলো, সেটা হচ্ছে কি? একটি উদাহরণ যদি বলো, পার্শ্বস্থ ভাজক কলার একটি উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হলো একটি পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে? আচ্ছা, আহ, এটি কি? এটি হচ্ছে গৌণ বা সেকেন্ডারি বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে? গৌণ বৃদ্ধি, মনে রাখবে, গৌণ বৃদ্ধিতে, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে এই পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে? আর অগ্রস্থ ভাজক কলা যেটা রয়েছে, এটি কি করে? এটি হচ্ছে লম্বায় বাড়ায়, গাছের লম্বা, গাছকে লম্বা করতে সাহায্য করে বা লম্বায় বৃদ্ধি করতে সাহায্য করে এই অগ্রস্থ ভাজক কলা। আর পার্শ্বস্থ ভাজক কলা কি করে? কাণ্ডের বেদ বা স্থূলতা বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে? আর যেটা নিবেশিত ভাজক কলা আছে, এটা কোথায় থাকে? এটা হচ্ছে পর্বমধ্য বা গাছের পাতা এবং ডালের মধ্যে থাকে। তো এখানে মনে রাখতে হবে পর্বমধ্যে থাকে, পর্বমধ্যে থাকে কি? এই নিবেশিত ভাজক কলা, ঠিক আছে? আর স্থায়ী কলা কি? এটা নির্দিষ্ট আকৃতি দানকারী করে। স্থায়ী কলা হচ্ছে আকৃতি দান করে, মনে রাখবে, আকৃতি দান করে উদ্ভিদের, সেটা হচ্ছে স্থায়ী কলা, ঠিক আছে? চলো নেক্সট দেখো, 10 নম্বর দেখো, আহ, জলজ উদ্ভিদ জলে ভাসতে পারে কোন কলার উপস্থিতির জন্য? ঠিক আছে, তো দেখো এটা কি কবে এসেছে? পিএসসি ক্লাসটি 2005 সালে এটি এসেছিল, ঠিক আছে? তো জলজ উদ্ভিদ জলে ভাসতে পারে কোন কলার উপস্থিতির জন্য? তো আমাদের উত্তর হয়ে যাবে কি? এরেন কাইমা, ঠিক আছে? এরেন কাইমা কলার জন্য জলজ উদ্ভিদ জলে ভাসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরেন কাইমা আসলে কি, কোন প্রকারের কলা? ঠিক আছে, এই এরেন কাইমা যেটা রয়েছে, এটি হচ্ছে এক প্রকার হচ্ছে প্যারেন কাইমা কলা, ঠিক আছে? প্যারেন কাইমারই একটি ভাগ, সেটা হচ্ছে এরেন কাইমা, ঠিক আছে? এরেন কাইমা, এরেন কাইমা হচ্ছে প্যারেন কাইমারি কলার একটি প্রকারভেদ, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কি, এই ইনকাইমা কলার মধ্যে বাতাস পূর্ণ থাকে প্রচণ্ড পরিমাণে, বাতাস বা বায়ু পূর্ণ থাকে, তার জন্য এরা কি জলে ভাসতে পারে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে বলি, কচুরি পানা, কচুরি পানা, তোমাদের উত্তর প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কচুরি পানায় কোন ধরনের কলা দেখা যায়? ঠিক আছে, তো আমাদের উত্তর যাবে কি? এরেন কাইমা কলা দেখা যায়, ঠিক আছে? আর ক্লোরিন কাইমা যেটা রয়েছে, ঠিক আছে, এই ক্লোরিন কাইমা, এই ক্লোরিন কাইমা কি? এই ক্লোরিন কাইমায় খাদ্য তৈরি করতে সাহায্য করে, খাদ্য তৈরি, খাদ্য তৈরিতে সাহায্য করে কি? ক্লোরিন কাইমা, ঠিক আছে? আর ক্লোরিন কাইমা কি? ক্লোরিন কাইমা হচ্ছে নমনীয়তা প্রদান করে, নমনীয়তা শক্তি দেয়, নমনীয়তা ও শক্তি প্রদান করে, নমনীয়তা শক্তি প্রদান করে কি? এই কোলেন কাইমা, ঠিক আছে? আর স্ক্লেন কাইমা কি? এটা হচ্ছে মৃত দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে? এটা স্ক্লেন কাইমা হচ্ছে মৃত,
এটা মনে রাখবে শুধু, স্ক্রিন কেমন হচ্ছে মৃত, মৃত কলা। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের এই 10টা প্রশ্ন যদি দেখো, তোমরা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে, তোমাদের আর কিছু পড়তে হবে না এখান থেকে। তো চলো, এখানে আমরা ক্লাসটি শেষ করছি, আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ঠিক আছে, পরবর্তী যে চ্যাপ্টারটি থাকবে সেটা আমরা করব। তো চলো, এখানে ক্লাস শেষ করছি। আশা করছি তোমরা ক্লাসগুলো নিয়মিত করছো, আর যেটা তোমাদের ভিডিওগুলো দেওয়া হচ্ছে, তোমাদের পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, এই পিডিএফগুলো প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে নেবে, তাহলে তোমাদের দেখবে 1 বছরের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।